নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা ৫টা ২৫ মানেই যুক্তিযুদ্ধ। আর আজকের বিষয় সেটাই যা আজকের দিনে ২১শে জুলাই বঙ্গ রাজনীতির সবথেকে আলোচিত ইস্যু। আজ ২১শে জুলাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ২১শে জুলাই বা শহীদের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করেছেন, তাই এই ২১শে জুলাইয়ের মঞ্চ একটা সময় বাম বিরোধী না হয়ে উঠেছিল কংগ্রেস বিরোধী মঞ্চ। তাই এই ২১শে জুলাইয়ের মঞ্চ একটা সময় বাম বিরোধী না হয়ে উঠেছিল বিজেপি বিরোধী মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মঞ্চ থেকে একাধিক বার্তা দিয়েছেন, কিন্তু আজকের ২১শে জুলাই একটু আলাদা, কারণ আজকে ২১শে জুলাইয়ের কোনো দুটো মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে সমালোচনা। আচ্ছা, আজকের দিনটা কি দেখালো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত কারিশমা ছিল সেটা বজায় আছে, নাকি আজকের দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিপদে ফেললেন নিজের দলকে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শূন্য থেকে শুরু করলেন, যেমনটা তিনি বলেছেন প্রয়োজন পড়লে ৯৭ ফিরে যাব, নাকি আজকে কংগ্রেস দেখিয়ে দিল যে না, আমরাও লড়াইয়ের ময়দানে আছি, কারণ শহীদ আমাদের ছেলেরা হয়েছিল। আজকে একাধিক প্রশ্ন উঠছে আগামী দিনে বাংলার রাজনীতির মঞ্চে নতুন কোনো জোট, নতুন কোনো আসন সমঝোতা, নতুন কোনো সমীকরণ আমরা দেখতে পাবো কিনা। যাবো, তবে তার আগে প্রতিবেদন। তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান বিজেপিতে যান। আমার শহীদ আমার রয়ে, শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আমার শহীদ আমার রয়ে। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। শহীদ তুমি কার সেটা গৌণ, উল্টে আসল তৃণমূলের দাবিতেই যেন চলল ২১শে জুলাইয়ের টক্কর। দিল্লির রাজঘাটের সুদীপ কাকলিরা, গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবির, আর বেল্লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূল। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। ততক্ষণে জবাব দিতে গলা উঠেছে গান্ধী মূর্তির পাদদেশেও। মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী ঋতব্রত, কিন্তু এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। ঋতব্রত শিবির গলা তুলল বটে, কিন্তু সভা ভরল কি? কিছুক্ষণ আগে গান বাজছিল, এবার তোর মরা গাঙে বান এসেছে না। ঋতব্রত তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে মেয়র রোডের সভা, সেই সভায় একেবারে বান এলো না। শুরু হয়েছে, বসবেন কখন? না, আমরা আছি, একটু বাথরুম করতে যাচ্ছি। সভা তো শুরু হয়ে গেল, তো জল খাবো না, এবার কার কথা এমনি শুনতে? শহীদ হয়ে যাবো না, গুলি খেয়ে শহীদ হয়ে যাবো। একটা তুল্যমূল্য সকাল থেকে হচ্ছে, ওই শিবির এই শিবির। কালীঘাট তৃণমূলের ওখানে প্রচুর ভিড়। কুণাল ঘোষ বলছেন আয় দেখে যায়, এরকম একটা ব্যাপার। না, আমাদের তো দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়, এখন সবটাই তো রিলেটিভ। জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা। আমি মনে করি অত্যন্ত অল্প সময় যেটুকুন কর্মী হয়েছিল, আমরা যদি আরেকটু টাইম পেতাম, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এর পরের বার মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে পার্ক স্ট্রিট অবধি একটা তিল জায়গা থাকবে না। বোঝো কাণ্ড, ভিড় নিয়ে এক শিবিরের খোঁচা আরেককে। তাহলে দিনের শেষে জনতার দরবারে আসল তৃণমূলের যুদ্ধে
জিতল কারা? কিন্তু তৃণমূল এখন নির্মূল, এখন হরির নাম খাবলা খাবলা, চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা আপনাদেরকে প্রতিবেদন দেখালাম, আমরা প্রশ্নও তুললাম। ঋতব্রত শিবির তারা তো শহীদ দিবস পালন করলো, কিন্তু আসন ভরল কি? ছবি পরিষ্কার হয়ে গেছে, আলোচনায় আরো পরিষ্কার করব গোটা বিষয়গুলো, আলোচনার বিষয়। চট করে কারা আজকে আলোচনা থাকবে পরিচয় করে দিই। কলতান দাশগুপ্ত সিপিআইএম এর তরফ থেকে স্বাগত, প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন কালীঘাট তৃণমূলের তরফ থেকে, প্রদীপ্ত স্বাগত, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের তরফ থেকে স্বাগত এবং প্রীতম দত্ত বিজেপির তরফ থেকে স্বাগত। আমরা ঋতব্রত তৃণমূলকেও ডেকেছি, কোহিনুর মজুমদার থাকার কথা রয়েছে, হয়তো একটু পরেই তিনি চলে আসবেন। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিদিন যিনি থাকেন ঝন্টু বড়াইক বিশ্লেষক। ঝন্টুদা, আপনাকে দিয়ে শুরু করি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, শুরুতেই বললাম, তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শহীদ দিবসটাকে হাইজ্যাক করেছিলেন, পলিটিক্যাল ডিভিডেন্ড তুলেছেন, তাই কখনো কখনো ওই শহীদ দিবসের মঞ্চটা কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন। আমার অনলাইন প্রশ্ন, গতকালের রিপোর্ট পেশ, আজকের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্ত্র কি কোথাও গিয়ে একটু হলেও ভোতা হলো? না, একটু নয়, পুরোটাই। পুরোটাই। এটা 16 কলা পূর্ণ হবে। আচ্ছা, যে নতুন সরকার ওপেন করে দিয়েছে একটা প্যান্ডোরার বক্সের সেই বিখ্যাত বা কুখ্যাত কমিশনের রিপোর্ট, এবং সাথে একটা জিনিস ল্যাজ এড করেছে, সেটা হচ্ছে এফআইআর। এই শহীদ পরিবার যাদের বঞ্চনার শিকার করেছিল দিনের পর দিন, তাদের লাশের উপরে তৃণমূল সাম্রাজ্য তৈরি করেছিল, লুটোট রাজের সাম্রাজ্য, সেই শহীদ পরিবার যাদের পদেও টাকা কমিশনের রিপোর্ট অনুযায়ী তার থেকেও 23 লক্ষ টাকা করে কাটমানি খেয়েছিল। ভাবো, মানুষের পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম হত্যা করা হয়েছে, খুন হয়েছে, তারপরেও তাদের যে জীবন জীবিকার প্রশ্ন, সেখানেও কিন্তু এই সরকার প্রতারণা করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এরা যদি এইবার এফআইআরটা করে, যেই এফআইআরে মমতা ব্যানার্জির ভূমিকা, ওই কমিশন বলেছিল তাদের মমতা ব্যানার্জি সরকার সাফিসিয়েন্ট নথি দেয়নি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, নেয়নি এফআইআর। এমনকি ওই ঘটনার একমাত্র দায়ী স্বরাষ্ট্র সচিবকে তিনি পুরস্কৃত করেছেন, এটাই স্বাভাবিক। তিনি তো আন্দোলনকে হাইজ্যাক করে, নন্দীগ্রাম সিঙ্গুর হাইজ্যাক করেছে, রিজানুর আত্মহত্যার আন্দোলনটাকে হাইজ্যাক করেছে, কিন্তু সেক্ষেত্রে ভুক্তভোগীদের ন্যায় দেয়নি, বরং এই ঘটনাগুলো যারা ঘটিয়েছিল তাদের বড় বড় পোস্টে রিওয়ার্ড দিয়েছে। পোস্টটা হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি এই শহীদ পরিবার এফআইআর করে যে সেদিন ওই বেআইনি জমায়েত, যেখানে পুরোপুরি সশস্ত্র ছিল, এবং কমিশন পরবর্তীকালে যে রিপোর্ট এই ষষ্ঠ সচিব মনীশ গুপ্ত হাইকোর্টে জমা দিয়েছিল যে 315 জন পুলিশ গুরুতর আহত হয়েছিল, তাদের শরীরে পাইপ গানের গুলি ছিল। আপনি যেগুলো বললেন, আপনার কথা প্রসঙ্গে প্রদীপ্ত বাবু আপনার কাছে সরাসরি চলে যায়। একটা সময় এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে উঠতো যে ক্ষমতা আসার পরে তৃণমূল কংগ্রেস তো এই কলতানদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল এবং একাধিক কমিশন তৈরি হয়েছিল, তার রিপোর্ট কেন প্রকাশ হলো না? আরে গতকালের পর থেকে তো প্রশ্ন হচ্ছে আরো একটা, যে 21 জুলাইয়ের রিপোর্টটা কেন প্রকাশ করলো না? আসলে কি জানো তো, মানে গরমকালে যখন মাঠে ময়দানে না থেকে এসি ঘরে কোট ব্লেজার পরে বিশ্লেষণ করতে হয়, তখন বোধহয় মাঠের সেই যে আবহাওয়াটা সেটা বোঝা যায় না। এই যে রিপোর্ট যেটা বলছো আর আজকের ভিড় যেটা দেখাচ্ছ, দুটোর মধ্যে আরো কিছু বিষয় আছে যেগুলো হয়তো তোমরা দেখাতে পারোনি বা খবর আসেনি। রাস্তায়, আমি বলে দিই, রাস্তায় তৃণমূল কর্মীদের মার দেয়া হয়েছে, বাগুইহাটি ভিআইপি কেষ্টপুর মার খেয়ে আরজি করে ভর্তি হয়ে রয়েছে, ট্রেনে নিউ ব্যারাকপুর বিরাটি মাঠ দিয়ে আটকে দেওয়া হয়েছে। তারপরেও আজকে সভায় মানুষ 2500 অ্যালাউ করতে এসছে, আর হাজারে হাজারে মানুষ সেই 2500 মানুষকে দেখতে এসছে। দেখে যে ভিড়টা আমি ধরে নিলাম যদি মারধর না খেতো ভিড়ের সংখ্যা নয় আরো 5 গুণ হতো। আমি বলি, আমার প্রশ্নটা তো অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে রিপোর্টটা কেন সামনে আনা হয়নি? রিপোর্টটা কেন সামনে আনা হয়নি বা হয়েছে, তার থেকে বড় কথা যেটা কি জানো তো, যে কথাগুলো এখানে তোলা হলো বিশ্লেষকের মাধ্যমে, যে 23 লক্ষ টাকা কাটমানি খাওয়া হয়েছে। উনি একটা এফআইআর করুন, আমি দাবি করছি, আমি সঙ্গে থাকবো, যে উনি এভিডেন্স দিয়ে বলুক যে 23 লক্ষ টাকা কাটমানি খাওয়া হয়েছে। রেকমেন্ডেশন ছিল, বলা হয়েছে রেকমেন্ডেশনে চাকরি দেওয়ার কথা ছিল, কোল ইন্ডিয়ায় চাকরি দেওয়া হয়েছে, সিএসসি তে চাকরি দেওয়া হয়েছে। আমি শেষ করবো, এর সঙ্গে আমি একটা লাইন আমি বলবো
শুভজিৎ সন্তু দে- ডেকেছো আমি- বলতে আপনি আমি বলবেন, বলার অনুরোধ আপনি করব। বলবেন, সন্তু দে বলে একজন ফেসবুকে তিনি লিখেছেন যে তৃণমূলের কাছে আমার প্রশ্ন যে শহীদ পরিবার 25 লাখের জায়গায় 2 লাখ কেন পেল? আমি জুড়ে আবারও দিলাম, বলছি, আপনি বলুন। রেকমেন্ডেশন একটা জিনিস, ওখানে কিন্তু শুভেন্দু অধিকারী এটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজে বলেছিলেন যে ওনাকে না ডাকতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই 25 লক্ষ টাকা সুপারিশ হয়েছিল কি? কোনটা সত্যি আমি জানি না, কিন্তু 93 সালে কাউকে কোল ইন্ডিয়ায় চাকরি দেওয়া হচ্ছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি দেওয়া হচ্ছে, মেট্রো রেলে চাকরি দেওয়া হচ্ছে, কারুর মেয়ের বিয়েতে টাকা দেওয়া হচ্ছে, তারা আজকে সুখে শান্তিতে সংসার করছে। 93 সালের ঘটনা, 93 থেকে 2015, এই যে 12 বছরে যাদের পরিবারকে চাকরি দেওয়া হয়েছে, যাদের পরিবারকে প্রত্যেক বছর আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, সেইগুলো কেন উঠে যাচ্ছে? চন্দন দা, শহীদ আপনাদের আন্দোলন করতে গিয়ে আপনাদের ছেলেরা হয়েছিল। একেবারে শুরুতেই বলি যে এই তরজার অনেক আগে আজকের দিন শহীদ দিবস, এবং সেই শহীদ দিবসের একমাত্র অঙ্গীকারের লক্ষ্য যে আসল নকল দেখাচ্ছিলে, আমার আর নতুনভাবে বলবার দরকার নেই। 1993 সালে কাঁধে ঝান্ডা নিয়ে মৃত্যুর আগে, শেষ নিঃশ্বাসের আগে যে সংকল্প তাদের ছিল সেটা ছিল ভারতের জাতীয় কংগ্রেস, এবং সেই আত্মারা জানেনও না সেই আবেগ একদিন চুরি হয়ে যাবে। আমরা বাস্তব ক্ষেত্রে তোমাকে বলি, 1993 সালের একটি ঘটনাকে আবারও মাথায় রাখতে হবে। যে বছরে একেবারে শুরুতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির নির্বাচন হয় এবং তাতে সোমেন মিত্র প্রয়াত, সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা সারা বাংলা জানে, সারা ভারত জানে যে সেদিন প্রতিদ্বন্দ্বিতায় হার হয়েছিল চূড়ান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্লট তৈরি করা হয়েছিল কোথাও যুব কংগ্রেস এবং মাদার কংগ্রেস, কারণ মাদার কংগ্রেসের সাধারণভাবে একটা কাস্টমারি রিলেশনশিপ থাকে, তার একটা পারমিশন নিতে হয়, সেটা ছাড়া এবং সোমেনবাবুর অনুপস্থিতিতে ঘটনাটি ঘটানো হয়। আমি বারবার বলছি এই ইতিহাসটা জানা দরকার, এই কারণে নকল আসল যারা আছে, বিশেষত তৃতীয় পক্ষ নকল আরেকটিকে দেখতে পাচ্ছি, যাদের মূল সংখ্যা, আমাদের সংখ্যাটাই হচ্ছে এটা, অস্তিত্বটা এলো কীভাবে এবং অস্তিত্বটা প্রকাশের এত বেশি সাহসিকতা দুঃসাহসিকতা দেখাচ্ছে কীভাবে? কারণ যে ভদ্রলোককে দেখলাম সেই ভদ্রলোক হয়তো জন্মেছেন পরবর্তী সময় কমিউনিস্ট পার্টির দয়াতে, তিনি গেছিলেন পার্লামেন্টে। আমরা তো জানি তার ক্যারেক্টারটা, তার ভূমিকা কি ছিল উনি যখন ছাত্র রাজনীতি করছেন 93 সালের প্রসঙ্গ। আমি তোমাকে এই কারণে বলছি যে ঘটনাচক্রে একটি ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু মূলত কংগ্রেস কর্মীদের রক্তে ভেসে যাওয়া ওই ধর্মতলার প্রান্তর, যেখানে কংগ্রেস আজকে অনুষ্ঠান করেছে এবং তৎকালীন সময় থেকেই শহীদ মিনারে। সেটা কি আপনারা বাংলার মানুষের কাছে পরবর্তী সময়ে তুলে ধরতে পেরেছিলেন? একজন ফেসবুকে কমেন্ট করে যে কংগ্রেস শহীদ দিবস পালন করতে জানতাম না। দেখো, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেক কিছুই তুলে ধরার প্রশ্নটা আসে না। আমি তোমাকে একটা কথা বলি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভাতে আজ পর্যন্ত একটি ঘটনাই ঘটেছে, পরবর্তী কোনো মন্ত্রিসভাতে ঘটেনি। অজিত পাঁজা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তোমাদের মনে থাকতে পারে। ওয়াংচুক কমিশন গঠন করেছিলেন তার দলের মন্ত্রীর বিরুদ্ধে, কয়েক মাস উনি তার বাইরে ছিলেন মন্ত্রিত্বের, ফিরে আসেন ক্লিন চিট নিয়ে। এটাকে বলে গণতন্ত্র, এটাকে বলে শাসন ব্যবস্থা। আমি কেন বলছি তোমাকে, এখানে শেষ করি মূলত আমি কেন বলছি, আজকে মূল ঝান্ডার মালিক কে? আজকে এখানে যে শহীদের অন্তরাত্মার কাঁদবার সঙ্গী কে? জাতীয় কংগ্রেস। বাস্তব কথা হচ্ছে তাই। কিন্তু তুতু মাইমাই করে আর যাই হোক, আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বুঝিয়ে দিয়েছে তুতু মাইমাই নয়, ব্রিগেড শহীদ মিনার হচ্ছে মূল উত্তর, এবং সেটাই আজকে স্বাভাবিক উত্তর। কোহিনুর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, কোহিনুরের কাছে পরে আসবো, তবে তার আগে একবার বিজেপি পপকর্ন খেতে খেতে বেশ রাজনৈতিক বক্তব্য শুনতে কেমন লাগছে? কি বলুন তো, এটা আমাদের দুর্ভাগ্য যেই বাঙালিরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য এত বলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, এই শহীদ কথাটা আমাদের কাছে খুব একদম মর্মার্থ, যার একদম বুকে লাগে। তো সেখানে শহীদদের নিয়ে কতটা আজকের রাজনীতিটা মমতা ব্যানার্জি এবং এই যারা কোন জায়গায় নিয়ে গেছেন, শহীদরা তো হাসছে যে কেন প্রাণ দিলাম, কার জন্য প্রাণ দিলাম, কিসের জন্য প্রাণ দিলাম। আজকে ওখানে দাঁড়িয়ে তো শহীদদের তর্পণ তো দূরের কথা, উনি শুধু গালাগাল দিয়ে গেলেন, একে দেখে নেবো, ওকে দেখে নেবো, তাকে দেখে নেবো। এবং আজকে ওই যে মদন মিত্র দেখছিলেন না, বলছিলেন যে উনি বলছেন যে আজকে ভাগ্যিস মমতা ব্যানার্জি নেই, তারা মমতা ব্যানার্জি থাকতে তারা টলিউডে ভরে যেত।
এবং এই যে সামনে যারা শহীদ দেখতেই পেতো না, এই প্রথম মনে হয় বাংলার জনগণ আসল যারা শহীদ তাদের পরিবারকে দেখতে পেয়েছে, এরা আগে দেখতো না। এই যে করে বারবার ওখানে পাগলু ডান্স করিয়ে ডিমভাত রাজনীতি করে বাংলার একদম মানে শেষ করে দিয়েছেন। এই রাজনীতি থেকে কিন্তু আজকে দূরে সরে গেছে বাঙালিরা। সুতরাং আজকে যে নতুন করে 40টা বাস কলকাতার জন্য লঞ্চ করেছেন, এসি বাস, সেখান থেকে ন্যারেটিভটা সরে যাচ্ছে। আজকে যে তোমার অন্নপূর্ণা ভান্ডার আছে সেখান থেকে সরে যাচ্ছে। আজকে যে প্রায় এতগুলো ইন্ডাস্ট্রি আসছে সেখান থেকে চলে যাচ্ছে। সেই আমরা ডিমভাত কে কিসের জন্য কার কোন মানে আপনি বলছেন যে এই মঞ্চগুলো থেকে যে বক্তব্য করা হলো ন্যারেটিভটাকে সরিয়ে দেওয়ার জন্য, ন্যারেটিভ চেঞ্জের জন্য রাজনীতি। মানুষ এগুলো দেখতে চায় না, মানুষ নট ইন্টারেস্টেড। এই আজকে যে রাজনীতি হলো, যে বক্তব্য হলো, ন্যারেটিভ চেঞ্জের জন্য। হ্যাঁ, এতগুলো শুনলাম যে এত ঘটনা থেকে ন্যারেটিভ সরে যাচ্ছে, দিল্লির ঘটনার কথাটা কেন মাথায় এলো না এটা তো বুঝতে পারছি। দিল্লির ঘটনার থেকেও তো ন্যারেটিভটা সরে যাচ্ছে। ওইখানে যে আন্দোলনটা হচ্ছে আর আমরা এখানে পশ্চিমবাংলায় আন্দোলনের নামে যা করছি, দুটোর মধ্যে তো কোনো মিল নেই। আসলে আন্দোলন কীভাবে করতে হয় সেটা তো দিল্লিতে আমাদের দেখাচ্ছে। এই পশ্চিমবাংলা নিয়ে যে আমাদের গর্ব ছিল, সেই গর্বের জায়গাটা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার আজকে একটা উদাহরণ দেখছি, 3 জায়গায় না 4 জায়গায় আলাদা আলাদা কর্মসূচি হচ্ছে। কর্মসূচি একাধিক হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই কর্মসূচির মধ্যে কার্যত 2-3টে জায়গায় নিজেদের ক্ষমতা দখল, এবং সেই ক্ষমতা দখল আসলে কোথায় ফান্ড, কোথায় সিম্বল, কোথায় কি, কে কার ছাতার তলায় যাবে, কার ফাইল বন্ধ হবে, কার বাড়িতে ইডি গেলে পরের দিন তিনি ভালো হয়ে যাবেন, এই যে নানা রকম ব্যাপার। আমরা দেখলাম মদনবাবু তিনি যোগদান করে গেলেন, আবার নির্মলবাবুকে ফিরে আসতে হলো, তিনি বোধহয় এখনো ঠিকমতো যোগদান করে উঠতে পারেননি। এই রাজনীতি পশ্চিমবাংলায় গত 15 বছর ধরে আমরা যেটা দেখেছিলাম, এই মুকুল রায়ের হাত ধরে, শুভেন্দুবাবুর হাত ধরে, অন্য বাবুদের হাত ধরে যে রাজনীতিটা শুরু হয়েছিল, সেই রাজনীতি এখনো চলছে। তাহলে এইটা সঠিক রাজনীতি না ওইখানে দিল্লিতে যে লড়াইটা চলছে এইটা সঠিক রাজনীতি? এইটা কিন্তু বাংলার মানুষকে এখন ভাবতে হবে, আমাদের শিখতে হবে ওই ঘটনা দেখে, যে আসলে রাজনীতি যদি করতে হয়, আসলে শাসকের প্রয়োজনীয় বিরোধিতা যদি করতে হয়, তাহলে ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোহিনূর, এই নতুন কমিটি গঠন হওয়ার পর আপনাদের প্রথম বড় কর্মসূচি কি বুঝলেন? শক্তি দেখাতে পেরেছেন? লোকজন এসেছিল? আমি আবার বলছি, কর্মসূচির মানে, কর্মসূচির তাৎপর্য শক্তি প্রদর্শন করা, এইটা আমি বিশ্বাস করি না, বা আমার মনে হয় এটা শহীদ তর্পণের ক্ষেত্রে শক্তি প্রদর্শন তো সব জায়গায় বিশ্বাস করা। মদন মিত্র অলরেডি একটা কথা বলে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সামনের বার এত শক্তি দেখাবো, এত লোক থাকবে। আজকে আমাদের মূলত যেটা আমরা চেষ্টা করেছিলাম এবং যেটা আমরা কিছুটা সফল হয়েছি, যে শহীদ পরিবাররা তারা প্রথম বেঞ্চে প্রথম রোতে বসবেন এবং শহীদ তর্পণ করাটাই উদ্দেশ্য হবে, না কিছু গান বাজনা ইত্যাদি ইত্যাদি। এবং নিশ্চিত আমি যে কথাটা বলছি, এটা পোল ডিব্যাকেল, একটা রাজনৈতিক বিপর্যয় হয়েছে তৃণমূল কংগ্রেসে। তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে পর্যালোচনা করার কথা, যে কেন হেরেছি, কি কি পরিবর্তন করার কথা, মানুষের কাছে আমরা কেন, মানুষ আমাদের নেননি, মানুষ আমাদের ফিরিয়ে দিয়েছেন, সেটা করার বদলে যদি এখনো দল ভাবে যে কোনো এক সেটা করতে গেলে আপনাদের যারা প্রতিপক্ষ ছিল, বাম, কংগ্রেস, বিজেপি, তাদের নিয়ে সমালোচনা করতে হয়, তাদের নিয়ে আলোচনা করতে হয়। কিন্তু আজকে সিংহভাগ জুড়ে তো আপনাদের অন্য শিবির নিয়ে সমালোচনা করে গেলেন। আবার বলছি, মানুষ কালীঘাট তৃণমূল নিয়ে সমালোচনা করে গেলেন। যখন আমাদের ফিরিয়ে দিয়েছেন, তার মানে তো আমাদের উপরই প্রশ্ন চিহ্ন আছে, আমাদের নিয়েই আলোচনা, নিজেদের নিয়ে আলোচনা করতে হবে যে কেন। কিন্তু তারপরে দাঁড়িয়েও যদি বলা হয় যে না, যে মানে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসে যারা নির্বাচন লড়েছেন, যে যার জন্য নির্বাচনে বিপর্যয়, তাকে না, আমার প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্ন যদি 3 মিনিটের হয়, উত্তর যদি 3 সেকেন্ড হয়, সেটা হবে না। আপনাকে আমি 30 সেকেন্ড কেন 30 মিনিট সময় দেবো, কিন্তু মূল উত্তরটা দিন। মূল উত্তরটা হচ্ছে 21-এর মঞ্চ, আমাদের বিরুদ্ধে 21-এর মঞ্চ, আমাদের বিরুদ্ধে আক্রমণ হলো না, আমি দিচ্ছি। কংগ্রেসের বিরুদ্ধে হলো না, বিজেপির বিরুদ্ধে হলো না। মূল উত্তরটা আমি দিচ্ছি, যে প্রথম হচ্ছে 21-এর মঞ্চ শহীদ তর্পণের মঞ্চ ছিল, 1, আর 2, রাজনৈতিক বিপর্যয়ের পর প্রত্যেকটি দলই তার পর্যালোচনা করে, এবং আমরা পর্যালোচনা করে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ পরিষদীয় সদস্য যেটা দেখেছি, যে কোনো একজন যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আচরণ এবং তার উইমজিক্যাল অ্যাটিটিউডের জন্যই এবং জমিদারি অ্যাটিটিউডের জন্যই আমাদের থেকে কর্মীরা দূরে সরে গেছে, মানুষ দূরে সরে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমরা নেত্রীকে ভালোবাসি, সম্মান করি, তার রাজনৈতিক রাস্তা, তার রাজনৈতিক পথকে সম্মান করি এবং তার ইতিহাসকেও সম্মান করি। কিন্তু আজকের ডেটে এসে তার যদি একটা মাত্র এজেন্ডা থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় প্লেস করে দিয়ে আরেকটা মমতা ব্যানার্জি বানিয়ে দিয়ে, অর্গানিক্যালি বানিয়ে দিয়ে চলে যাবে, আমি রেডি করে দিয়ে চলে যাব,
এটা তৃণমূল কংগ্রেসের কখনোই উপকার হবে না। এই তো কথা, এই তো বেশ, সারমর্ম। একবার আর কোলাস দেখাই, তারপরে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ যখন উঠলো, দেখুন কোলাসটা, টুকরো টুকরো বাইট আর কি, শুনুন। অভিষেক, এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম। সেই পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। এই হচ্ছে বক্তব্য। ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, মোটামুটি যেটা দেখে মনে হচ্ছে, একটা মঞ্চ থেকে টার্গেট করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাব, সামনে শহীদ পরিবার থাকবে, শহীদ পরিবারের কথা বলবো, বামেদের বিরুদ্ধে আক্রমণ নয়, বিজেপির বিরুদ্ধে আক্রমণ নয়, কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ নয়, টার্গেট এক এবং একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরেকটা জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বোধহয় বুঝিয়ে দিচ্ছেন বারবার, যতই তোমরা বলো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গার্ড করে রেখে দেবো, তাই কি? না দেখো, ঠিকই বলেছো। আমি আসলে ভাবছিলাম যে নিজের পয়সায়, মানে ন্যায্য হোয়াইট মানিতে একটা কোট কিনে ঠান্ডা এসি ঘরে আমি যখন এই কথাগুলো বলছি, আমার প্রদীপ্ত ভাইয়ের স্বাভাবিক একটা প্রশ্ন তুলেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, 15 বছরে টালির ঘরে থেকে হাওয়াই চপ্পল পরে সততা, মানে যে শব্দটা বাংলায় ডিকশনারিতে নেই, সেই সততাকে ত্যাগ করে নিয়ে মমতা ব্যানার্জি কেন এই বঞ্চিত মানুষগুলোর পাশে থাকতে পারলো না? কেন সিরাজুলকে ন্যায় দিতে পারলো না? আমার কথা শেষ হবে, শেষ হোক প্রদীপ্ত, শেষ হোক, আমি দূরে আছি। সিরাজুলকে চাকরিটা দিতে পারলেন না, সিরাজুল আজও ভিক্ষা করছে। আচ্ছা দাঁড়াও প্রদীপ্ত, তুমি অধ্যাপক, তোমার থেকে ডিজার্ভ করবো। আমার কথার মাঝখানে কথা বলবে না, আমার কথার মাঝখানে কথা বলবে না। তুমি তৃণমূল করছো আমি জানি, কথা বললে হবে না, অন ক্যামেরা মিথ্যে কথা বললে প্রতিবাদ করব। সম্মানীয় অধ্যাপক হিসেবে যদি সত্যি কথা বলার সাহস থাকে, সত্যি কথা বলতে হবে। বঞ্চিত কাকে বলে? এখানে বিজেপির ন্যারেটিভে কথা বললে হবে না, সমান্তরাল বিজেপির ন্যারেটিভে কথা বললে তথ্য সমৃদ্ধ কথা বলতে হবে। বলুন ঝন্টুদা, বলা আছে যে সাফিসিয়েন্ট, আপনি বলুন। দ্যাট ইজ এ রেকমেন্ডেশন, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। রেকমেন্ডেশন, তার সঙ্গে আলোচনার কথা কি করে আসছে? আবার কথা বলছো তুমি, কথা বলেছি, সেই চাকরির কথা কি অন্যায় বলেছি? এফআইআর করতে, সেই চাকরির কথা যদি অন্যায় বলে এক এক করে পিসিআর ঝন্টুদাকে একবার ঝন্টুদাকে পিসিআর ঝন্টুদা বলুন, বাইরে আছেন। এখানে রেকমেন্ডেশন ছিল যে সাফিসিয়েন্ট তথ্য না দেওয়ার জন্য এই তদন্তটা হ্যাম্পার হয়েছে। এমনকি বুদ্ধবাবু, তৎকালীন প্রয়াত মুখ্যমন্ত্রী আজকের, তিনি সাক্ষী দিতে এসে বলেছিলেন তথ্য প্রমাণ যারা দেয়নি তাদের বিরুদ্ধে একটা কমিশন বসাতে হবে। 44 জন সাক্ষী দিয়েছিল, প্রধান যিনি দায়ী তার সাক্ষীটা নেওয়া হলো না। বেশ, আপনার প্রশ্ন পরিষ্কার। উত্তরিত হবে তোমার। আরো বলছি যে এখনো এফআইআর এর সুযোগ আছে। উনি যখন এত উত্তেজিতভাবে এফআইআর এর কথা বলছেন, উনি একটা এফআইআর করে দিন। 2 নম্বর কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ফাইল খুঁজে পাওয়া যায় না, আলোচনার ফাইল বলা হচ্ছে, কিন্তু তৃণমূল নাকি ফাইল হারিয়ে দেয়। এই কমিশনের ফাইল কি করে পাওয়া গেল? কি করে পাওয়া গেল? কোথাও গিয়ে কমিশনের রেকমেন্ডেশন একরকম। আর শুনুন না, আমরা যদি চারিদিকে মনে হচ্ছে আজকে সব চাটাপাটা নিয়ে আমি খুব একটা কথা বলবো না, তুলে বেরিয়ে যাচ্ছে। রেকমেন্ডেশনে পরিষ্কার বলা আছে জনগণের তথ্য দেয়নি সরকার, সেই অংশ মিথ্যাচার করছে, মিথ্যাচার। এই উত্তেজনা তার একটা উদাহরণ, যেখানে মনে হচ্ছে যে বিজেপি ন্যারেটিভে বিশ্লেষক কথা বলছে, মিথ্যাচার করতে এসছো। 2000, আমি একটা ছোট্ট যদি আমাকে আমি আর বলবো না, আমার এটাতে ক্লিয়ার হয়ে যাবে। 2016 সালে একটা নারদা স্টিং অপারেশন বেরোয়,
তখন এটার একটা প্রশ্ন থাকে যে এটা ডোনেশন না এটা ঘুষ ইত্যাদি ইত্যাদি নিয়ে বেশ বিতর্ক চলে। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড থাকে প্রথমে যে এটা ফর্জ, পরে বলা যায় এটা ডোনেশন। আমিও বিশ্বাস করি যে এই 5 লাখ টাকা ঘুষ কী কারণে নিয়েছে এটা নিয়ে নয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি 2020 পর্যন্ত শুভেন্দু অধিকারী বাদ দিয়ে ওখানে সবাই সৎ, শুভেন্দু অধিকারী ঘুষখোর। এবং কাল গেল 2026-এর প্রথম দেখা গেল ওখানে ববি হাকিম ঘুষখোর, মদন মিত্র নয়। আবার কিছু কাল এদিকে গিয়ে দেখা গেল যে না, কাকুলি ঘোষ দস্তিদার ঘুষখোর, আর কেউ ঘুষখোর নয়। এরপর ও বলেছিল ওরা তো শরণার্থী তৃণমূল, আমাদের প্রশ্ন ছিল বিজেপি যাদেরকে বলেছিল তাদের নিচ্ছে কেন? ছোট্ট পার্থক্যটা ভুলে যাও, তুমি না আজকে শরণার্থী হয়েছো, কিন্তু তুমি নিজেই কথা চেঁচিও না, মাঝখানে কথা বলে লাভ নেই। ও ভাই, মাঝখানে কথা বলে লাভ নেই, কথা বলার জোর নেই। এই বিশ্লেষণটা তুমি বলেছিলে বিজেপি যে আমি বলছি, তুমি বলেছিলে বিজেপি এই প্রশ্ন বলে, আমার কথাই বলছি, আমার কথা না। বিজেপি তো দ্বিচারিতা করেছে রে ভাই। ও বিজেপি দ্বিচারিতা করেছে তো, থ্যাংক ইউ। বিজেপি দ্বিচারিতা করেছে, আজও করছে তো, তোমাদের লোক দিতে পারেনি তো, করছে তো, তোমাদের অনেকে আছে, কিন্তু ওরা করছে না। শেষ করুন। কাকুলি ঘোষ দস্তিদার চোর কি চোর? সেটা তো তুমি বলেছো, চোর কি চোর না? তুমি বলেছো, চোর কি চোর না? সেটা তো বিজেপির কথা। মদন মিত্র কে চোর কি চোর না? মদন মিত্র চোর কি চোর না? চোর কি চোর না? সেটা তো ইডি চোর কি চোর ঠিক না? করবে। আরে কালকে কিন্তু মমতা তোমাদের দিকে লোক হলো মঞ্চে না কেন? দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের অভিষেক লোক চোর। নয়, বেশ, এটা কালকে তোমাদের লোক দেখুন, আজকের নয়। আলোচনার মূল কিন্তু বিষয়টা তুমি হচ্ছে এতটা- 21শে জুলাই মঞ্চ থেকে বার্তা দেওয়া। আবারও বললাম, দুটো মঞ্চ বেছে নিয়েছিল আর কি, দুজনকে টার্গেট করবে। একটা মঞ্চ বেছে নিয়েছিল ভাই ইস্যু টিস্যু হাটাও, কি চলছে না চলছে বাদ দাও, টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটা মঞ্চ বোধহয় বেছে নিয়েছিল যে আমাকে অভিষেককে বাঁচাতে হবে, যে যাই বলুক আমি সেফগার্ড করব। তার মধ্যেও কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছেন যেটা আগামী দিনে রাজনীতি চর্চা হতে পারে, জানি না ভবিষ্যৎ দেখতে পেয়েছেন কিনা। এখন রাজনীতির সম্ভাবনা শিল্প, কেউ কোশ্মিনকালে কোনোদিন হয়তো ভাবতে পারেনি, মানে ওই 21শে জুলাইয়ের পর আর কি, 93-এর 21শে জুলাইয়ের পর, যে কেন্দ্রে বিজেপিকে আটকানোর জন্য বা এনডিএকে আটকানোর জন্য বামেরা ইউপিএ 1-কে বাইরে থেকে সমর্থন করবে। কেউ কোনোদিন হয়তো ভাবতে পারেনি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য বাম কংগ্রেস এখানে জোট বেঁধে লড়াই করবে, কিন্তু এগুলো হয়েছে। তাহলে আগামীতে আরও কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, পোরখা পলিটিশিয়ান, খুব সূক্ষ্ম একটা কথা বলেছেন, শোনাই, শুনুন। আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ইন্ডিয়া জোটের কথা বলছেন। স্বভাবতই প্রশ্ন আমরা বাম কংগ্রেসকেও করব। কংগ্রেস একটুও দেরি করেনি, একেবারে অফিসিয়াল রিয়াকশন শুনুন। এবার ভোটে জেতা, কার সঙ্গে কার ইকুয়েশন তৈরি করা, এটা কংগ্রেস সব সময় ভোটের রাজনীতি করে না, তাহলে 50 বছর ক্ষমতার বাইরে থাকতো না। আমরা মানুষের রাজনীতি করি এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কংগ্রেস তার আদর্শ নীতিকে ঠিক রেখে পথ পরিবর্তন করে। চন্দনদা, এটা হচ্ছে দলের তরফ থেকে আপনাদের অবস্থান, প্রমাণিত, যেটা আপনাদের প্রমাণিত না অপ্রমাণিত, এখানেই আমার একটা প্রমাণিত সত্য। আমি এই কারণে বলি 2021-কে একবার মনে রেখো। আমি একটা প্রশ্ন করে দিই, প্রমাণিত না অপ্রমাণিত? কংগ্রেস বিহারে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে জোট করলো, যুক্তি ছিল বিজেপিকে আটকাতে হবে। কংগ্রেস মহাগঠবন্ধন করেছিল মহারাষ্ট্রে এবং উদ্দেশ্য ছিল আমরা ডেকে নিতে পারি আমরা উদ্ধব ঠাকরের শিবিরকে, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। ঠিক এখান থেকেই প্রমাণিত না অপ্রমাণিত প্রশ্নটা রাখলাম। চন্দনদা, না, একেবারে সত্যি কথা। তুমি যদি পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষাপটে দেখো, শুভঙ্কর বাবু যেটা বললেন এটা প্রমাণিত সত্য। 50 বছর আমরা ক্ষমতার বাইরে থাকতাম না যদি সময় সময়ে কারো কারো হাত ধরে কখনো কখনো ভোট ব্যাংকের রাজনীতিটাই শুধু করতাম। দেখো, গণতন্ত্রে ভোট একটা বড় ফ্যাক্টর, ভোট ব্যাংকটাও একটা বড় ফ্যাক্টর, কিন্তু ঘটনা হচ্ছে সেই ভোট ব্যাংকটা তৈরি হয় অনেক ক্ষেত্রে অ্যালায়েন্সে, খুব স্বাভাবিক, অস্বীকার করে লাভ নেই। আমরা এই রাজ্যে দেখেছি যখন কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জি
ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করেন 98 সালে, একেবারে 2 মাসের মধ্যে হাত ধরেছিলেন 100 বছরের বিপরীতে থাকা হিন্দু মহাসভা থেকে বিজেপি এমন একটি শক্তির সাথে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। এটা আমরা দেখেছিলাম। তারও একটা নির্দিষ্ট ইকুয়েশন ছিল। বাজপেয়ীজি সরকারে মন্ত্রী ছিলেন মমতা দেবী, আবার তারপরে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হওয়ার পরে বোতলে ঢোকানো গেল না, তারপরে কংগ্রেসের হাত ধরতে হলো। ঘটনা হচ্ছে, আমি বলছি আবারও, এবং কংগ্রেস মাত্র 11 মাস তাদের সাথে ক্ষমতায় ছিল, যে কারণে 11 থেকে 12-র মধ্যে আমরা ক্ষমতা থেকে বেরিয়ে এলাম, সেই কারণগুলো কিন্তু পরে একটা বড় আকার ধারণ করলো, যেটা দুর্নীতি। পরবর্তী সময় সেটা প্রমাণিত হয়েছে। চন্দনদা, আপনি আমি 11 তোমাকে এই মাস কারণে বলছেন বলি, ক্ষমতায়, আমি একটু যোগ করবো এখানে আবারও ওই একটা জায়গায় একটু ওই খোঁচা দেওয়ার স্বভাবটা রয়েছে। তো আপনি 11 মাস বলছেন, সেটা নির্বাচনে 2011 জেতার পর 11 মাস, কিন্তু ইউপিএ 2 এ কিন্তু জোটটা হয়েছিল 2009 থেকে। তুমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত অবস্থায় 50 বছর তার আগেও কলকাতাদের হারানোর জন্য বাংলা বাঁচাও ফ্রন্ট হয়েছিল 2001 কংগ্রেস বা বিজেপি বা কমিউনিস্ট পার্টির মতো কমিউনিস্ট পার্টির মতো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ন্যাশনাল পার্টির অনেক কম্পালশন থাকে, যেখানে তুমি হঠাৎ টেনে আনলে সারা ভারতবর্ষের, আমি আবারও বলি, পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে 50 বছর এসছে। আর একটা কথা হচ্ছে যে আমি কেন বললাম যে আজকে এটা ঘটনা, যে পশ্চিমবাংলায় রাজনৈতিক ইকুয়েশন বদলাবে এবং খুব ফাস্ট বদলাবে। সুতরাং কে কোথায়, কোন বিরোধীতে, কে কার কোন অবস্থান, 4 তারিখের আগে কেউ জানতো না কিভাবে বদল হলো। এটা তো বাস্তব। কংগ্রেসের বদল হয়নি, হয়েছে তৃণমূলের বদল। শেষ করি এখানে, আমি একদম পরিষ্কারভাবে যেটা বলতে চাইছি সেটা হলো যে মমতা দেবী যে কথাটা বললেন, আমি জানি না তার অর্থটা কি। উনি যদি প্রকাশ্যে কিছু বলে থাকেন, আমাদের নেতৃত্বের সাথে কথা বলতে পারেন, কিন্তু এটা ঘটনা আমাদের কিন্তু আজকে শহীদ দিবসে সরাসরি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। তার কারণ আমরা চেয়েছিলাম উনি আসুক এবং এসে ক্ষমা প্রার্থনা করুন। সেদিনে বহু ভুলের সাক্ষী উনি। কলতান মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে একটি অনুষ্ঠান থেকে ইলেকশনের পর, মানে 4 তারিখের পর, একেবারে নাম করে বামপন্থীদের আহ্বান জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম রিয়াক্ট করেছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়া রিয়াক্ট করেছিলেন, তারপরে বলে দিয়েছিলেন নো, স্ট্রিক্টলি নো, বোধহয় যদি শব্দবন্ধ ভুল না করে, না, সরাসরি না। আজকে আপনাদের রিয়াকশন, ইন্ডিয়া ব্লকে আপনারাও আছেন। খানিকক্ষণ আগে এই যে ঝগড়াটা হচ্ছিল, সেটা দেখে আমার অচিন্ত সেনগুপ্ত একটা কবিতার লাইন মনে পড়ছিল, যে ওরাও উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। তাহলে আদর্শ থেকে যারা উৎখাত হয়ে গিয়েছেন, তাদের সাথে নেওয়ার কোনো প্রশ্ন কোনোদিনও ছিল না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সাথে কথা বলে সরকার চালিয়েছেন, এ কথা আমরা অতীতে বহুবার বলেছি। এখনও আপনি দুটোর বদলে 3টে প্রশ্ন করলে মোদিবাবু ভালো না অমিত শাহ ভালো, অমিত শাহ ভালো না যোগী ভালো, এই ধরনের কথা ওনাদের দলের মুখ থেকেই আসবে। আর আমরা এটা বারংবার বলেছি যে ইন্ডিয়া ব্লকটা আসলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যবদ্ধ মঞ্চ। লড়াই রাস্তায়, লড়াই কখনো ভোটে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কবে বিজেপির বিরুদ্ধে গেল? এরকম হাজারো উদাহরণ জাতীয় স্তরে সময় বেশি নেই, সেখানে তো রয়েছে। হ্যাঁ, যে ব্লকটা হচ্ছে সেখানে তো আপনারাও রয়েছেন, কেউ আসতেই পারে, দরজা বন্ধ তো করার প্রশ্ন নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দরজা দিয়ে এপারেও আসছেন, দরজা দিয়ে ওপারেও যাচ্ছেন, এরকম 100 উদাহরণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও আরএসএস এর বিরুদ্ধে নন। ওনার মুখ থেকে আরএসএস এর বিরুদ্ধে আপনি কোনোদিন কোনো একটা শব্দ বলাতে পারবেন না। তাহলে যে আরএসএস ভারতবর্ষকে দখল করে নিচ্ছে, তার মগজটা, ফিল্ম ইনস্টিটিউট, আর্কিওলজিক্যাল সার্ভে, অমুক তমুক বিভিন্ন জায়গা দখল করছে আসলে ভারতের বৈচিত্র্য ইত্যাদিকে বদলে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে তৃণমূলের কোনো নেতা কোনোদিন কোনো শব্দ উচ্চারণ করতে পারেননি। তাদের সাথে নিয়ে রাস্তার লড়াই বা কি হবে, নির্বাচন অনেক পরের প্রশ্ন। ফলে নো মিন্স নো অলওয়েজ। না, আদর্শ বিচ্যুত কারা সেটা খুব মুশকিল। যারা বলেছিল ঠিক আছে, আরএসএস এর সাথে নিয়ে সরকার চালিয়েছে, তোমার সময় বলি তৃণমূল আরএসএস এর সাথে 56,000 কর্মী মারা গেছে যাদের বিরুদ্ধে বলেছিল, এবং সেই মিথ্যে আমি বলিনি। ভাই প্লিজ, ভাই তুমি তো অন্তত তোমাদের দলে একটু সভ্য, যে কেউ এখনো সার্চ করে নি, আমি একটু বলি প্লিজ 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 প্লিজ। আসলে না, এখন তেলে বেগুনে জ্বলবে কেন বলো তো? এরা সোমনাথ চট্টোপাধ্যায়কে আজীবন সদস্য পদ দেয়নি, এবং 1, 2, 3 চুক্তির জন্য, সেই 1, 2, 3 চুক্তির জন্য এরা কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছিল, আর তারপরে সেই কংগ্রেসের সঙ্গে আবার যৌথ মঞ্চ শেয়ার করেছে। এরা আদর্শচ্যুত, এরা চাইতে চায় মুসলিম ভোটে, চাইতে চায়। আজকে বড় বড় কার কথা বলতে চাইছে? যারা নিজেরা চূড়ান্ত আদর্শচ্যুত, তাদের সিপিআই সিপিএম ডিভাইড হয়েছে, তারা লজ্জা করবে। ইন্ডিয়া ব্লকের কথা বলছেন, কিন্তু যারা মাঠে ময়দানে রাজনীতি করে, দুজনকে ব্যক্তিগতভাবে আমি চিনি, দুজনেই মাঠে ময়দানে রাজনীতি করেন। কলতানা মাঠে ময়দানে রাজনীতি করেন প্রদীপ্ত বাবু, তাদের রিয়াকশনটা দেখলাম। বিজেপি কি বলছে প্রীতম? এক এক করে
আচ্ছা হয়েছে 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 নাটক হয়েছে এক এক করে এটা বিরোধী কাজ যায়। একটু আগে নীতি আদর্শের কথা হচ্ছিল না, তুমি দেখো এই একটু আগে কংগ্রেস উনি বললেন যে ভোট ব্যাংক পলিটিক্স, আসলে এটাই আমরা ভারতবর্ষকে প্রত্যেক মানুষকে বোঝাতে যাই, বাংলা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি, তাই আমরা আজকে বাংলা মানুষের মধ্যে আশীর্বাদ দিয়েছে যে ভোট ব্যাংক পলিটিক্সে বেরিয়ে আসতে হবে, প্রত্যেক ভারতীয়দের জন্য রাজনীতি করতে হবে, প্রত্যেক নাগরিকদের জন্য রাজনীতি করতে হবে। এরা শুধু ভোট ব্যাংক করে গেছে, সে কংগ্রেস, তোমার সিপিএম, তোমার কালীঘাট তৃণমূল বা কি চটিয়াটা তৃণমূল, সব ওই চারটা তৃণমূলরা ওই শুধু এক জায়গায় দৌড়চ্ছে, সব মুর্শিদাবাদ, সব দমকল, সব ওই মুসলমান ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংক বানিয়েছে, ভোট ব্যাংক বানিয়ে আজকে তারা গিয়ে বলছে ভারত মাতার নাকি ভারত মাতার স্বামীকে খুঁজছে, ওখানে বলছে ভুল হয়েছে, ওই গ্যাংয়ের সদস্য, এরা সব এরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বলে না, এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বলে না, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তো পিডিপির সাথেও জোট করেছে বিজেপি, এটা এন হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আবার ওই গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে গোয়াতে। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করেছে, তখন দরকার হালামলে গোমন্তকের সঙ্গে জোট করেছে, তখন লক্ষ্য ছিল বামপন্থীদের সরানো। 2009 সালে কংগ্রেসের সাথে জোট করেছে, তখন লক্ষ্য ছিল বামপন্থীদের সরানো। আবার আবার তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস বুঝতে পারছি না, আবার তৃণমূল কংগ্রেসের সব পার্টি, কংগ্রেসও জোট করেছে সিপিএম এর সঙ্গে, ভাবতেই পারে না যে শহীদ মঞ্চে কি করে হয়েছে। বিজেপি এরকম অনেকের সাথে জোট করেছে, যে জোট পিডিপির সাথে জোট হয়েছে। আগামী দিনে আপনারা কি করবেন? আপনারা কি ইন্ডিয়া ব্লকে আছেন? না, আমাদের কোনো এখনো পর্যন্ত জোটে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমাদের কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠক হবে, তারপর আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ও এনসিপিআই নয়, ও ঋতব্রত তৃণমূল, আমরা তৃণমূল কংগ্রেস, এখানে আলাদা করে এবার এনসিপিআই কি করবে এটা তাদের ম্যাটার। যদিও আমি অবাক কাণ্ড দেখলাম পার্লামেন্টে যে এনসিপিআই এনডিএ জোট হলেও এনসিপিআই নাকি বসছে বিরোধী দলের চেয়ারে। এটা আমি সকালে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনের সিটটায় বসছে, which is meant for opposition. এটা ট্রেজারি সরকার, সেটা তো পার্লামেন্ট বলবে, স্পিকার বলবে, সব বলছিল মন্ত্রী টন্ত্রী, সেগুলো এখন হবে না। আমি কি করে জানবো? স্পিকার বলবে, সেটা স্পিকার বলবে। জন্টুদা, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা আজকে বলেছেন, একটা তো আমরা শোনালাম, আগে এটা নিয়ে যাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে বুঝছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন গোটা দেশ জুড়ে ইন্ডিয়া ব্লক বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, রাজ্যে লড়াই করবে তৃণমূল কংগ্রেস, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যেও ইন্ডিয়া ব্লক লড়াই করবে, এই অবস্থান বদলটা দেখো, একটা কথা প্রচলিত আছে শুভজিৎ, বলুন, ওই রাজবংশী ভাষায় একটা কথা বলে, পড়িলে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল। আজ করে মমতা ব্যানার্জি পড়ে গেছে একটা সমস্যায়, এটা বরাবর ক্রাইসিস পিরিয়ডে মমতা ব্যানার্জি এই ধরনের ভুল বদলগুলো করেন। যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের পিছন থেকে ছুরি মেরে প্রথম হত্যাটা করেছিল, দিল্লির বুকে 2019-এর লোকসভা 24-এর লোকসভায় যিনি সর্বভারতীয় জোটকে হত্যা করেছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় যাত্রা, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে এ রাজ্যে বলেছিল অন্যায় যাত্রা, সারা ভারতবর্ষের নয় যাত্রা, এ রাজ্যের অন্যায় যাত্রা, সেই মমতা ব্যানার্জি যখন এই প্যারাডাইম শিফটটা হচ্ছে, তখন বুঝতে হবে মমতা ব্যানার্জি বিপদে আছে। প্রথম কথা কি, শুভজিৎ রাহুল গান্ধীকে বেশি গালাগালি সিপিএম করে, শুভজিৎ প্রশ্নটা হচ্ছে যে শুভজিৎ জোট রাজনীতি, জয়রাম রমেশ বুঝতে পেরেছি, ঝন্টুদা বাইরে থেকে আছে, বলুন ঝন্টুদা বলুন। এই কোহিনুর এই আস্তে কোহিনুর ঠিক আছে, আসছি হয়েছে। প্রথম কথা দেখো, এই জোটটা মতাদর্শের জোট নয়, বাইরে থেকে এটা মতাদর্শের জোট নয়, জোটটা নির্বাচনের ইস্যু ভিত্তিক। তুমি বলছিলে রাজনীতি সমমরার শিল্প, 77-এ জনসংঘের সাথে তাদের সম্পূর্ণ বিরোধী মতাদর্শের সিপিআই সিপিএম জোট করেছিল, কেন? ইমার্জেন্সি বিরোধিতায়। 1989 সালে ভিপি সিং সরকারে কেন সিপিআই সিপিএম আগামীতে জোট হতে পারে, একটা ইস্যুর জন্য, আগামীতে জোট হলে সেটা অস্বাভাবিক কিছু নয়, তাই তো? অর্থাৎ রাজনীতিতে শত্রু মিত্র বলে কিছু হয় না,
সেটা পরিস্থিতির সাপেক্ষে সংজ্ঞ পাল্টায়। এই কারণে আমি বলছি মমতার এই প্যারাডাইম শিফটটা কিন্তু একটা বড় ধরনের লাইন সম্পর্কে আপনার মন্তব্যটা ভুল আছে। আরে VP সিং এর কথা আর RSS এর কথা এক নয়। আজকে VP সব সিং লাইনের এর কথা RSS এর কথা এক নয়। আপনি RSS এরটা ভোট ব্যাংকের ভেবে বলুন। জনসংঘ আজকের RSS আপনারা কি করে এটাকে চেঞ্জ করছেন? রাজনীতির কি লাইন করে বলে এটা? জনসংঘ আজকের RSS রাজনীতির রাস্তার সাথে RSS এর রাজনীতির রাস্তা এক নয়। এইটাই আপনার ভোট গন্ডগোল ভোট হয়েছে। করেছেন, ভোট তো করেছেন আপনারা। ইন্দিরা গান্ধীকে হারাতে না না আরে জয়প্রকাশ নারায়ণ হারাইছিল ওটা। মোরারজি জয়প্রকাশ নারায়ণ মোরারজি আলোচনা দেশাই ইতিহাসে চলে যাচ্ছে, এখনই ছিলেন। বলুন। আমি একটা জিনিস বুঝি, ভোট ব্যাংক বলে আমি কিন্তু বাস্তবিক ছোট করে, একটা please, কথা বলি, আমি সব সেভাবেই বলছি। ভোট ব্যাংক বলে না, ভোটের রাজনীতি তো ডেমোক্রেসির একটা অঙ্গ, তো অস্বীকার করে লাভ নেই। ধরো দেখা গেল কোনো একটি কমিউনিটিকে নমিনেশনই দেওয়া যাবে না, দেশের পার্টিসিপেশনই করা যাবে না, এমপি করা যাবে না, শুরুতেই আমি নমিনেশন দেব না একটি কমিউনিটিকে। এটা রাজ্যেও হয়েছে, কেন্দ্রেও হয়েছে, অর্থাৎ পার্লামেন্টে হয়েছে। এরকম একটি দল যখন সরকারে থাকে তার কাছ থেকে ইনক্লুসিভনেস তো আশা করতে পারো না, এটা তো বাস্তব। সুতরাং ভোট ব্যাংকের রাজনীতি কারা করে সেটা পরিষ্কার হয়ে গেছে, হিন্দুত্বের রাজনীতি যারা করে তারা। এখানে তার প্রতিনিধি আছে। ওদের বুঝি তার প্রতিনিধি হিন্দু মানে আছে। শুধু পুজো করতে তার নয়। প্রতিনিধি আরে আছে। বারবার মানে ভুল বুঝিয়েছে। সুতরাং ওই জামাতি আইডিয়া আজকের আলোচনার মূলত দুটো বিষয় ছিল। একটা হচ্ছে 21-এর মঞ্চ, এই মঞ্চটা কোন পক্ষ কিভাবে ব্যবহার করলো, কি উদ্দেশ্যে ব্যবহার করলো, আর দুই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য ইন্ডিয়া ব্লক। দেখা যাক এই ইন্ডিয়া ব্লকটা নিয়ে আগামী দিনে হলপ করে বলতে পারি এ রাজ্যে রাজনীতিতে চর্চা হবে রাজনীতি সম্ভাবনা শিল্প। আজকের মতো বিদায় নিচ্ছি।